হার্টের চেম্বার আছে 4টা। হ্যাঁ, ডান নিলয় বাম নিলয় আর্টারি। আর হাইপারটেনশনটা হয় মূলত এখান থেকে যখন নাকি ব্লাডটা ফোর্স করে আপনার আর্টারি দিয়ে আপনার কন্ট্যাক্ট করে, তখন যে ফোর্সের কারণে যদি এই ব্লাড ভেসেলের ভিতরে কোনো বাধার সৃষ্টি হয়, যার কারণে এই ফোর্স আর বাধা দুটো মিলে চাপটা একটু বাড়তে হয়, বাইরে যায়। ওইটাই মূলত আর কি ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার। হাই ব্লাড প্রেশার প্রথমে নর্মাল, ব্লাড প্রেশার তো থাকবেই নর্মাল, নর্মাল রেঞ্জ। সিস্টোলিক প্রেশার আছে হলো দুইটা, সিস্টোলিক আর ডায়াস্টোলিক। হ্যাঁ, সিস্টোলিক প্রেশার হলো 120, সিস্টোলিক 120 পর্যন্ত। আর এই যে মার্কারি সংক্ষেপ আর কি, মিলিমিটার অফ মার্কারি। ডায়াস্টোলিক হলো 80 মিলিমিটার অফ মার্কারি। এটা আপনার নর্মাল রেঞ্জ। একজন স্বাভাবিক মানুষের প্রেশার কতটুকু থাকবে? সিস্টোলিক হলো 120 আর ডায়াস্টোলিক হলো 80। সিস্টোলিক হলো যখন নাকি হার্টটা কন্ট্যাক্ট করে, বিট দেয়, ওই সময় যে প্রেশারটা হয় ওইটা হলো সিস্টোলিক প্রেশার। আর যখন হার্টটা ছাইড়ে দেয় ওইটা হলো ডায়াস্টোলিক প্রেশার। সিস্টোলিক প্রেশারটা যখন নাকি হার্ট পাম্প করে, ওই ওই অবস্থায় যে প্রেশারটা থাকে ওইটা হলো সিস্টোলিক প্রেশার। যখন নাকি পাম্প ছেড়ে দেয়, রিল্যাক্স হয়, ওই অবস্থাটা হলো ডায়াস্টোলিক প্রেশার। মিলিমিটার অফ মার্কারি, mmHg। আর্টারি মানে ধমনী। হ্যাঁ, পাম্প দেওয়ার সময় যখন যদি অতিরিক্ত যে চাপটা হয়, ওই চাপটা হলো সিস্টোলিক। আর যখন নাকি এটা পাম্প ছেড়ে দেয় যখন, তখন যে চাপটা থাকে ওটা ডায়াস্টোলিক প্রেশার। সিস্টোলিক প্রেশার 120 পর্যন্ত নরমাল, ডায়াস্টোলিক প্রেশার 80 পর্যন্ত নরমাল। এটা তো নরমাল, দুইটাই নরমাল। হ্যাঁ, ওইটা একটু বেশি ক্ষতিকর। স্টেজ 1 হাইপারটেনশনের স্টেজ 1 স্টেজ 2 দুইটা স্টেজ আছে। স্টেজ 1 হলো সিস্টোলিক 140 থেকে 149 মিলিগ্রাম অফ মার্কারি, 59। স্টেজ 1। ডায়াস্টোলিক হলো 80 থেকে। হাইপারটেনশনের স্টেজ হলো দুইটা আছে, একটা হলো স্টেজ 1, স্টেজ 2। 1 হলো সিস্টোলিক 140 থেকে 159 আর ডায়াস্টোলিক 80 থেকে 89। ইমার্জেন্সি স্টেজ। ইমার্জেন্সি স্টেজ 180 এর উপর উঠলেই। আচ্ছা, উচ্চ রক্তচাপের কিছু কারণ আছে। আপনাদের সিটের কারণ দেওয়া নাই, তারপর আমি কিছু কারণ বলে দিতেছি। কারণ একটা প্রাইমারি কারণ, প্রাইমারি আর সেকেন্ডারি। প্রাইমারি কারণটা হলো আপনার এটা কোনো কারণ জানা নাই, এমনিতেই আপনার কোনো রোগ ছাড়াই। আর সেকেন্ডারি বিভিন্ন রোগের কারণে প্রেশার বাড়তে পারে। হ্যাঁ, প্রাইমারি রোগ ছাড়া জন্মগত হতে পারে, মানব না, এরকম কারণ জানা নাই। আর সেকেন্ডারি ভিতরে আপনার কিডনি ডিজিজ হতে পারে, এরপরে হরমোনাল সমস্যা থাকতে পারে। অনেক সময় প্রেগন্যান্সিতে হাইপারটেনশন থাকে। বেশিরভাগ হাইপারটেনশনের কারণই অজানা, এর কারণ খুঁজে পাওয়া যায় না, আছে না?
লক্ষণ মাথা ব্যথা থাকবে, হেডেক, মাথা ব্যথা, মাথা ঘোরা, চোখে চোখে ঝাপসা দেখা, বুক ধরপড় করা, কোনো কাজ করতে গেলে কোনো কাজ করতে গেলে বুক ধরপড় করবে, কোনো কাজ করতে গেলে উইকনেস হয়ে যাবে, শরীর দুর্বল হয়ে যাবে, ক্লান্ত ক্লান্ত মনে হবে। আরেকটা আছে, লেখা হয় নাই, ঘাড় ব্যথা হবে, ঘাড় ব্যথা। জটিলতা, হাইপার টেনশন থাকলে কি কি সমস্যা হতে পারে? জটিলতা, স্ট্রোক হতে পারে, স্ট্রোক, হার্ট অ্যাটাক। হাইপার টেনশন হলে চোখের সমস্যা হবে, স্ট্রোক, হার্ট অ্যাটাক, চোখের সমস্যা। এরপরে হাইপার টেনশন থাকলে হার্টের নিজেরও সমস্যা হয়, হার্টের নিজেরও সমস্যা হতে পারে, হার্টের নিজের সমস্যা কেউ স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, চোখের সমস্যা হবে, কিডনির সমস্যা হবে, কিডনির সমস্যা। চিকিৎসা, হাইপারটেনশনের অনেক ধরনের ওষুধ আছে, এর ভিতরে একটা ল্যামলোডিপিন। অ্যামলোডিপিন, এটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আছে। ট্যাবলেট, এটা দৈনিক একবেলা, রাতে বা সকালে। এটা আপনি স্টেজ ওয়ানে হলে এগুলো দিতে পারবেন, স্টেজ ওয়ান। হ্যাঁ, যদি স্টেজ 2 হয়ে যায় তাহলে সাথে কম্বাইন্ড আরো একটা দিয়ে দিতে হবে, শুধু একটা কাজ হবে না, স্টেজ 2 তে দুইটা ওষুধ লাগবে। আরেকটা আছে লো সার্টান, লো সার্টান 50। হ্যাঁ, স্টেজ ওয়ানে যে কোনো একটা ব্যবহার করবেন, স্টেজ 2 তে কম্বাইন্ড দুই ধরনের ওষুধ লো সার্টান, যে কোনো একটা ব্যবহার করতে পারবেন, আমরা ডিপিন অথবা লো সার্টান। আর স্টেজ 2 তে দুইটা ব্যবহার করা লাগবে, একটা কাজ হবে না। আরেকটা আছে ডায়ুরেটিক্স, এরপর আছে ডায়ুরেটিক্স, এটা হলো আপনার শরীর থেকে কিডনির মাধ্যমে পানি বের করবে, পানি প্লাস লবণ বের করে আপনার প্রেশার কমাবে। ডায়ুরেটিক্স এটা কোনো ওষুধের নাম না, এটা গ্রুপের নাম। এই ডায়ুরেটিক্স এর ভিতরে অনেক ওষুধ আছে, এর ভিতরে একটা স্পাইরোনোলেকটন। এর ভিতরে অনেক ওষুধ আছে, স্পাইরোনোলেকটন, হ্যাঁ এই ওষুধের নাম। হ্যাঁ, না ডাইরেক্ট ওষুধের নাম। একটা আছে হাইড্রোক্লোরোথায়াজাইড, হ্যাঁ জেনেরিক, হ্যাঁ হাইড্রো HYDRO CHLORO থায়াজাইড, স্পাইরোনোলেকটন, হাইড্রোক্লোরোথায়াজাইড। ওগুলো 50 আছে, 25 আছে। হ্যাঁ, এগুলো আপনি অনেক সময় পা ফুলে যায় না, পা ফুলা, এগুলো ব্যবহার করলে পা ফুলা কমে যায়, প্রেশারও কমে যায়। শরীরের অতিরিক্ত পানি থাকলে এগুলো কিডনির মাধ্যমে পানি বের করে দেয়, এই ওষুধগুলা। লো সার্টান, প্রেশার ওষুধ এগুলো সবই চলবে, এক বেলা করে যতদিন। হাইড্রোক্লোরোথায়াজাইড, হ্যাঁ এটা সকালে একটা খাবেন, এটা রাত্রে খাওয়া যাবে না, এটা সকালে খাওয়াবেন এই জন্য যে এটা খাওয়ালে তো পুষতে হবে দিন ভরে, রাত্রে খাওয়ালে রাত ভরে পুষতে হবে, ঘুমাবে না। ল্যাসিক্স আছে, ল্যাসিক্স, হ্যাঁ এটা ফ্লোসিমাইড। আপনি এগুলো ডায়াবেটিক্স এর ভিতরে অনেক ওষুধ আছে, এগুলো অনেক ওষুধ আছে। তাহলে হাইপার টেনশন না পাতে শেষ। ইপিলেপসি মৃগী রোগ, LEPSY, ইপিলেপসি মৃগী রোগ। এই রোগ কিন্তু প্রাণঘাতী রোগ, কিন্তু সঠিক চিকিৎসার মাধ্যমে এই রোগও ঠিক হয়ে যেতে পারে। মৃগী রোগ হলো মূলত খিঁচুনি, শরীরে খিঁচুনি আসবে। এটার কারণ মূলত আপনার ব্রেনের কারণে হয়, খিঁচুনি হবে, এটা ব্রেনের কারণে হবে, এটা ব্রেন ডিসঅর্ডার,
ব্রেনের কারণে হয় এটা। আপনার অনেক কারণ আছে, যেমন ব্রেন টিউমার হলে হতে পারে, ব্রেন টিউমার, এরপরে ব্রেন ইনজুরি, এরপরে জন্মগ্রহণ করার আগে যদি কোনো আঘাত পায়, বাচ্চা মায়ের পেটের ভিতরে যদি কোনো আঘাত পায়, ওই অবস্থায় আপনার এই সমস্যাটা হতে পারে। হ্যাঁ হ্যাঁ, জন্মের পরে অনেক সময় খিঁচুনি রোগ হয়। এটা মূলত ব্রেন ডিসঅর্ডার, ব্রেনের কোনো সমস্যার কারণে মৃগী রোগটা হয়। এটা কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া বা ওই ধরনের কোনো ইনফেকশন শেষ কোনো ডিজিজ না। হ্যাঁ, কিসের জন্য এপিলেপসি হয়, ওই কারণে। মৃগী রোগটা হয় মূলত আপনার ব্রেনের কারণে। এটা মূলত ব্রেনের ডিসঅর্ডার। হ্যাঁ হ্যাঁ, এটার লক্ষণ এটা বুঝবেন কিভাবে? হঠাৎ খিঁচুনি হবে, হঠাৎ খিঁচুনি হয়ে যাবে। হ্যাঁ, এরপরে আপনার দাঁতে কামড় লাগবে। হ্যাঁ হ্যাঁ, দাঁতে কামড় লাগার কারণে জিহ্বা কেটে যেতে পারে। দুই দাঁতে, হ্যাঁ, দুধের মাঝখানে জিহ্বা পড়ে যায়, হ্যাঁ, জিহ্বা কেটে যেতে পারে। হ্যাঁ, অজ্ঞান হয়ে যেতে পারে, শরীরের মাসেল গুলা শক্ত হয়ে যাবে, শরীরের পেশি যে শক্ত হয়ে যাবে। ঠিক আছে না? এরপরে দেখা গেল একটা রোগীর এরকম খিঁচুনি শুরু হয়েছে, কোন অবস্থায় গেলে রোগীটাকে আমি দ্রুত হাসপাতালে পাঠাবো? যদি দেখেন যে 5 মিনিটের বেশি খিঁচুনি থাকে, 5 মিনিটের বেশি থাকলে, 5 মিনিটের বেশি যদি খিঁচুনি থাকে তাহলে দ্রুত হাসপাতালে পাঠিয়ে দেবেন। এরপর যদি দ্বিতীয়বার যদি শুরু হয়ে যায়, দ্বিতীয়বার শুরু হলে, যদি দেখা গেল একটা খিঁচুনি হয়ে সেরে গেছে, আবার সাথে আবার শুরু হয়ে গেছে, দ্রুত পাঠিয়ে দিবেন। এবার যদি সাথে জ্বর থাকে, দ্বিতীয়বার শুরু হয়ে গেলে, একবার থেমে যদি আবার শুরু হয়ে যায়, এবার যদি জ্বর থাকলে যদি খিঁচুনির সাথে জ্বর থাকে তাহলে হাসপাতালে পাঠিয়ে দিবেন। যদি গর্ভবতী থাকে তাহলে ওটা হাসপাতালে পাঠিয়ে দিবেন। ট্রিটমেন্ট হলো রেফারেল ট্রিটমেন্ট। এগুলো আমাদের চিকিৎসা করার এই রোগীদের সমস্যা কি, দেখা গেল সাঁতার কাটতে গেছে, ওই অবস্থায় যদি তার খিঁচুনি শুরু হয় তাহলে মারা যাওয়ার সম্ভাবনা থাকে, পানিতে ডুবে মারা যেতে পারে। দেখা গেল গাড়ি চালাইতেছে, এই অবস্থায় যদি খিঁচুনি শুরু হয়ে যায় তাহলে অ্যাক্সিডেন্ট হতে পারে। হ্যাঁ, যাদের এই রোগ আছে তাদের পানিতে নামা যাবে না, গাড়িও চালানো যাবে না। হ্যাঁ, এগুলো সারে, এটা দীর্ঘদিন চিকিৎসা করতে হয়, এগুলো সেরে যায়। হ্যাঁ, এগুলো ঠিক হয়ে যায়। হ্যাঁ, চিকিৎসা আছে। না, তখন কিছু করা লাগবে না, দ্রুত হাসপাতালে পাঠিয়ে দিতে হবে। হ্যাঁ, চিকিৎসা কিছু ঔষধ আছে, এগুলো জানা থাকা লাগবে। সোডিয়াম ভ্যালপ্রোয়েট, এটা দৈনিক 2 বার খাবে। হ্যাঁ, এটা 200 mg আছে, 500 mg আছে, 200 আছে, 500 আছে, দৈনিক 2 বার খাবে। এগুলো চলবেই সবসময়। সোডিয়াম ভ্যালপ্রোয়েট, PROAT, হ্যাঁ, ভ্যালেক্সিয়ার আছে। এগুলো আপনার রোগের তীব্রতা হিসেবে, যেমন কারো কম লাগতে পারে, কারো বেশি লাগতে পারে। কার্বামাজেপিন, এটাও এপিলেপসির ওষুধ। হ্যাঁ, ট্যাবলেট, এটা 2 বেলা। কার্বামাজেপিন, এটা 200। এগুলো চলবে। আর আপনার একটা যে ঘুমের ওষুধ, এটা রাত্রে খাবেন, ক্লোবাজেম, ZAM, হ্যাঁ, ZAM, ঘুমের ওষুধ 10।
এটা আপনি কোম্পানির নাম, এটা আপনারা পরে দেখে নেবেন। কার্ডিয়াক অ্যারেস্ট। হ্যাঁ হ্যাঁ, কয়দিন আগে তামিম বল অসুস্থ ছিল না, কার্ডিয়াক অ্যারেস্ট অসুস্থ ছিল। কার্ডিয়াক অ্যারেস্ট আর হার্ট ফেলিওর দুটো কিন্তু আলাদা জিনিস। একটা হলো হার্ট ফেলিওর, একটা হলো কার্ডিয়াক অ্যারেস্ট। কার্ডিয়াক অ্যারেস্ট হলো ডাইরেক্ট বন্ধ হয়ে যাবে, হার্ট বন্ধ হয়ে যাবে। হ্যাঁ না, ব্লক আলাদা জিনিস। ব্লক হলো হার্টের নিজস্ব রক্ত সাপ্লাইয়ের কিছু নালী আছে। হ্যাঁ, এই নালীগুলো যখন ব্লক হয়ে যায় তখন হার্ট নিজের রক্ত সাপ্লাই দিতে পারে না, তখন ওইটাকে বলে হার্ট ব্লক। হ্যাঁ, আর কার্ডিয়াক অ্যারেস্ট হলো ডাইরেক্ট হার্ট বন্ধ হয়ে যাবে, হার্ট সাপ্লাই দেওয়া বন্ধ করে দেবে। হ্যাঁ, একবার থামে যাবে হার্ট থামে গেলে আপনার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে। বাংলা অর্থ লিখছে হৃদযন্ত্র থেমে যাওয়া। এটা হলো লক্ষণ। নারী স্পন্দন না পাওয়া মানে হার্টবিট পাওয়া যাবে না, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে আর অজ্ঞান হয়ে যাবে। মারা যাওয়ার মতো হয়ে যায়। এটা দ্রুত চিকিৎসা না নিলে মরে যাবে। বন্ধু 5 মিনিটের বেশি থাকলে মারা যাবে। চিকিৎসা, এটা প্রথমে সিপিআর ফুল হলো কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। এটা চিকিৎসা। হ্যাঁ, সিপিআর কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। হ্যাঁ, এটা প্রসিডিউর আছে, এটা মেশিনের মাধ্যমে বুকে চেক করে শোয়া বুকে চাপ দিতে হবে। মিনিটে 100 থেকে 120 বার চাপ দিবে। 1 মিনিটে 100 থেকে 120 চাপ। মেশিন দিয়ে একবারে হার্টের উপরে চাপ দিতে হবে মিনিটে 100। হ্যাঁ না, লাভ দিতে হলো আপনার এটা পরবর্তী চিকিৎসা আছে, ওই ইলেকট্রিক শক দিতে হয়। এটা মেশিন দিয়ে দেওয়া যায় বা নিজে হাত দিয়েও দেওয়া যায়। মেশিনে দেওয়া মানে সুবিধা বেশি। আর এটা আপনার প্রতি 30 চাপ দেওয়ার পরে প্রতি 30 চাপের পর 2 বার শ্বাসনালীতে আপনার বাতাস দিতে হবে। হার্ট বরাবর মাঝখানে প্রতি 30 বার চাপ দেওয়ার পরে 2 বার শ্বাস প্রশ্বাসের চাপ দিতে হবে। মুখ দিয়ে দেওয়া যাবে। তারপরে আপনার মেশিন আছে, এগুলো কিন্তু আপনাদের যে শীটে লেখা না, এগুলো পরে হলো এটা 1 নাম্বার। এবার 2 নাম্বার হলো ইপিনেফ্রিন। এটা ইনজেকশন। ইপিনেফ্রিন ইনজেকশন। এটা হলো 3 থেকে 5 মিনিট পর 1 ml। এগুলো আপনার ম্যানেজ করবেন হাসপাতালে, এগুলো আমাদের সাথে জানার জন্য। আমাদের কাজ হচ্ছে যে চাপ দিয়ে ফুটিয়ে ছেড়ে দেওয়া। এটা যত দ্রুত আপনি হাসপাতাল পাঠাবেন তত বাঁচতে হবে। হাসপাতাল না পাঠাতে পারলে মরে যাবে। এটা ভেনে এই ইনজেকশন তো দিবে আপনার ওই সিপিআর এর পরে। চাপ দিয়ে দ্রুত হাসপাতালে। ঠিক আছে। রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা হলো আপনার অটোইমিউন ডিজিজ। এটার মূলত কারণ তেমন পাওয়া যায় না। অটোইমিউন ডিজিজ
অটোইমিউনিটি ডিজিজ আপনার শরীরে যে ইমিউনিটি সিস্টেম আছে, যে ইমিউনিটি সিস্টেমের কাজ হলো রোগ প্রতিরোধ করা, ওই ইমিউনিটি সিস্টেমের কারণে এই রোগটা হয়। না এটা আপনার এই রোগের কি নাম অটো ইমিউনিটি ডিজিজ, এটা একটা নাম রোগের। এলো বাত ব্যথা, আপনার জ্বর না, এটা হলো আপনার জয়েন্টে ব্যথা, জয়েন্টে। এই চিকিৎসাটা এই রোগটা কিন্তু সারে না, এটা সারবে না, কোনোদিনও সারবে না, এটা সারা জীবন এই রোগ বয়ে বেড়াতে হবে। কিন্তু এটার জন্য এই রোগের যদি চিকিৎসা না করা হয়, হ্যাঁ সারবে না। এটা জেনেটিক না, এটা জেনেটিক না, এটা হলো নিজে, এটা জন্মগত, এটা জন্মগত কার হবে না, এটা জন্মগত না, এটা হলো আপনার নিজস্ব ওই যে বললাম, এটা কারণ তেমন নাই, এটা আপনার শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, ইমিউনো সিস্টেম আছে, হ্যাঁ এই সিস্টেমের তো কাজ আপনার রোগ প্রতিরোধ করা, কিন্তু ওই সিস্টেমেই আপনি রোগটা করে দিতেছে। হ্যাঁ ওই সিস্টেমের কারণে, হ্যাঁ না না, আপনার যে সিস্টেম শরীরে আছে অটোইমিউন সিস্টেম, এই সিস্টেমটার কাজ হলো শরীর থেকে রোগ প্রতিরোধ করা যায়, কিন্তু ওই সিস্টেমটাই আপনার এই রোগটা করতেছে। হ্যাঁ যেমন আপনার সাথে শত্রু মিলে, শত্রু আপনার মিলে আপনার, হ্যাঁ হ্যাঁ ঠিক কথা বলছে, নিজেই, হ্যাঁ আপনার ইমিউনো সিস্টেম তো আপনার বাইরে থেকে কোনো শত্রুপক্ষ আসলে ওটা বাধা দিবে, এখন ও নিজের চিনতে পারে না যেটা শত্রু নাকি আমার বন্ধু, যার কারণে আস্তে আস্তে যে আপনার ওটা কমলে তো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে, হ্যাঁ আপনার এটার, হ্যাঁ এটা, হ্যাঁ মেডিসিন আছে, এটা আপনার কারণ হইতেছে কিছু, আপনার এইচআইভি হইলে আপনার হইতে পারে, তারপরে আরো কিছু রোগ আছে, সবচেয়ে ভয়ানক, এটা সারে না, এটা যদি চিকিৎসা না করা হয় তাহলে আপনার এটা ভয়ঙ্কর, হ্যাঁ রোগদান করতে, এটা কন্ট্রোলে থাকে আর কি। আপনি সারাদিন ঠিক মতো হাঁটা চলা করবেন, দেখবেন যে রাত্রে সকালবেলা আপনার জয়েন্ট গুলো শক্ত হয়ে গেছে, নাড়াচাড়া করে করতেছেন না, সকালে জয়েন্ট শক্ত হয়ে যাবে, জয়েন্ট ফুলে যাবে, জয়েন্টে ব্যথা, চলাচলে অসুবিধা হবে। না ওইটা আপনার অন্য রোগ, ওইটা আপনার যে রিউমেটিক ফিভার আছে না ওই জায়গায়, হ্যাঁ এটা আপনার ইনভেস্টিগেশন কি পরীক্ষা দিতে পারেন, ইএসআর দিতে পারেন, ইএসআর এটা পরীক্ষা, ইএসআর ইরিথ্রোমাইড সেডিমেন্টেড, এটা হাই লেভেল হবে, এটা তো আপনার পুরুষের 1 থেকে 10 পর্যন্ত থাকে, আর মহিলাদের থাকে আপনার 1 থেকে 20, এটা আপনার 70, 80, 100 যেতে পারে। ইএসআর, হ্যাঁ ইএসআর করবেন একটা, আর এক্সরে, এই দুইটা টেস্ট করলে আপনার এই রোগটা ধরা যেতে পারে। এই রোগটা মূলত প্রথম এটা ধরা কষ্ট হয়ে যায়, যখন এটা কঠিন আকার ধারণ করে তখন এটা চেনা যায়। একটা ব্যথার ওষুধ দেওয়া লাগবে, NSAID ট্যাবলেট, অ্যাসিক্লোপিনাক দিতে পারেন ট্যাবলেট,
হ্যাঁ NSAID এই এটা হলো আপনার এটা গ্রুপের নাম, এটা গ্রুপের নাম। হ্যাঁ এডিটর অথবা আপনার নাপ্লোগিন দিতে পারেন 500। হ্যালো স্টেরয়েড হ্যাঁ স্টেরয়েড স্টেরয়েডের ভিতরে আপনি প্রেডনিসোলন দিতে পারেন। হ্যাঁ 2 বেলা প্রেডনিসোলন 5 আছে 10 আছে। নন ইনফ্লামেটরি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। Non-steroidal anti-inflammatory drugs. Steroidal. দুবার। প্রেডনিসোলন প্রেডনিসোলন আপনি রোগের তীব্রতা হিসেবে কম বেশি করতে হবে। এগুলা খাওয়ার পরে আর আপনি NSAID দিলে সাথে একটা গ্যাসের ওষুধ দিবেন। না এটা তো এটা যে কোনো একটা দিবেন। আপনার প্রেডনিসোলন দিতে হবে, 1 নম্বরে যে কোনো একটা দিবেন। হ্যাঁ 2 নম্বরটা আপনার রোগের তীব্রতা হিসেবে দুইটা করে 3 বেলা বা কম বেশি করা লাগবে। এসে করবেন 2 বেলা। চলবে স্যার কতদিন স্যার এটা চলবে, এটা সারা জীবনই চলবে। আপনি যে ব্যথা হইলে খাবেন, এটা শুধু ব্যথা হইলে, কিন্তু এই স্টেরয়েডটা চলবে সারা জীবনই। এটা 3 বেলা 2 বেলা মানে রোগের তীব্রতা হিসেবে। অনেক সময় 2টা করে 3 বেলা দেয়, 3টা করে 3 বেলা দেয়। হ্যাঁ এগুলো চলবে রোগের তীব্রতা হিসেবে। ডিজিজ মডিফাইড এন্ড অ্যান্টি রিউমেটয়েড ড্রাগ। হ্যাঁ প্যারাসিটিক পাটোপানি এই গ্রুপের মেডিসিনগুলো সবচেয়ে বেশি কাজ করে। হ্যাঁ আছে স্টেরয়েড, অনেক স্টেরয়েড আছে। সারা যায় না, এটা সারা যায় না। আচ্ছা আর সাথে আরেকটা দিন হলো প্রতি সপ্তাহে যে ওষুধটা খাবে, প্রতি সপ্তাহে একটা করে। হ্যাঁ এটা পাওয়ার 7.5। হ্যাঁ মেথোট্রেক্সেট এটা হলো প্রতি সপ্তাহে একটা করে খাবে, প্রতি সপ্তাহে। এটা হলো ডিজিজ মডিফাইড অ্যান্টি রিউমেটিক ড্রাগ। DISEASE MODIFID anti modified anti drugs প্রতি সপ্তাহে একটা। এই ওষুধ খাইলে কিন্তু আবার লিভার জায়গায় আছে। সব ওষুধের লিভার শেষ কিডনি খাইতে হবে। হ্যাঁ এটা পাওয়ার, এটা 5 আছে, 15 পাওয়ার আছে। এবার একটা সাপ্লিমেন্ট দিয়ে দেবেন, ফলিক অ্যাসিড। এক সপ্তাহ পরে একটা খাই। আরে 1 সপ্তাহ পর। 7.5 অনেক কত টাকা? 15 7
তো সাপ্লিমেন্ট এটা কি আছে স্যার ফলিক অ্যাসিড? হ্যাঁ হ্যাঁ, ফলিক অ্যাসিড এটা কি সপ্তাহে একবার? সপ্তাহে একবার, ওই যে মেজোট্রিক্সের সাথে ফলিউশন, ফলিক অ্যাসিড 5 mg সপ্তাহে একবার। সপ্তাহে একবার। সকাল বিকাল খাওয়া হবে। সপ্তাহে একদিন, সপ্তাহে একদিন একটা খাবে না দুটো খাবে? একটা একটা, এটা 5 mg। এটা সপ্তাহে একবার খাবে, যে এই ওষুধের সাথে। এই যে সিরাপ কতটুকু সিরাপ না, ট্যাবলেট, ট্যাবলেট। ঠিক আছে, আগামী সপ্তাহে 18-19 নম্বর টপিক আগামী সপ্তাহে ক্লাস হবে।